আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে বন্ধুরা আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের চেকের মামলা। বাস্তব জীবনে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে চেক কি জিনিস সেটা আপনি অবশ্যই জানেন, কিন্তু এই চেক যে আপনার কাছে চেকটা থাকবে, এই চেকটা যখন আপনি অন্য কাউকে দিবেন টাকা পয়সা উত্তোলন করার জন্য, ঋণ পরিশোধ করার জন্য, নানা প্রকার কাজের জন্য, তখন দিন শেষে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনার বিরুদ্ধে চেকের মামলা হয়। তো আজকে আমরা এই ভিডিওটাতে A to Z চেকের মামলা রিলেটেড কি কি সমস্যাগুলো হয়, বাস্তবতা কি, আইন কি বলতেছে, সেটা টোটাল জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথমে আসি, আমাদের বাংলাদেশে বর্তমানে একটা চেকের ভ্যালিডিটি কত, মেয়াদ কত। মনে রাখবেন, যেমন ধরেন যে আজকে হচ্ছে আমাদের এপ্রিল মাসের 7 তারিখ। আজকে যদি আমরা 7/4/2025 এই তারিখে একটা চেক যদি ইস্যু করি, চেকের মধ্যে যদি এই ডেটটা দিয়ে দেই, তাহলে আজকে থেকে পরবর্তী 6 মাস পর্যন্ত এই চেকটা বৈধ। ব্যাংকে জমা করলে এই ব্যাংকটাকে কি করা হবে, এই চেকটাকে সম্মান করা হবে, অর্থাৎ টাকা পয়সা দেওয়া হবে। যখনই 6 মাস অতিবাহিত হয়ে যাবে, চেকটা সবকিছু ঠিক থাকলেও ব্যাংক এই চেকের বিপরীতে কোনো প্রকার কি করবে না, টাকা পয়সা দিবে না। কিছু কিছু দেশে 3 মাসও আছে। তবে আমাদের বাংলাদেশে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বলে একটা আইন আছে, হস্তান্তরযোগ্য দলিল আইন, যে আইনের অধীনে চেকের মামলা যাবতীয় কিছু নির্ধারিত হয়। সেটাতে বলতেছে যে চেকের মেয়াদ হচ্ছে 6 মাস। এখন আসেন যে চেক ডিসঅনারের মামলা জিনিসটা কি, তাহলে চেক ডিসঅনার জিনিসটা কি। তো নর্মালি আমি যখন আপনার নামে একটা চেক ইস্যু করব, আপনি কি করবেন, ওই চেকটা আপনি ব্যাংকে দিয়ে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যখনই আপনি ব্যাংকে সাবমিট করলেন, ব্যাংক আপনাকে টাকা দিল না, নানা প্রকার কারণ হইতে পারে। তো যখন আপনার এই যে অপর্যাপ্ত তহবিল, চেকের মেয়াদ উত্তীর্ণ হওয়া, প্রদানকারী স্বাক্ষর না মিলা, টাকার অঙ্ক, পরিমাণে, কথায়, নানা প্রকার কারণবশত, মূল কথাটা হচ্ছে ওই চেকটার মধ্যে যে টাকাটা আছে সেটা ব্যাংক আপনাকে দিল না, এই কারণে তারা একটা সিল দিয়ে দেয়, একটা টোকেন দিয়ে দেয়। সেটাই হচ্ছে আমাদের চেক ডিসঅনারের টোকেন, যেটা আমরা বলি ডিসঅনার স্লিপ। তাহলে চেক ডিসঅনার বুঝলেন, যে আপনি দিয়েছিলেন টাকার জন্য, তারা টাকা দিচ্ছে না, তো এটাই হচ্ছে আমাদের চেক ডিসঅনার। আর এই চেক ডিসঅনার স্লিপ হচ্ছে চেকটি আপনি যে জমা করলেন, তো জমা করার বিপরীতে যে তারা আপনাকে দিল না, একটা ছোট্ট লিখিত দিল, সেটাই হচ্ছে চেক ডিসঅনার স্লিপ, যেটা আপনার মামলা করার জন্য কিন্তু প্রয়োজন পড়ে। এরপরে আসি যে চেকের মামলা কোন আইন মোতাবেক কোথায় হচ্ছে। তো বর্তমানে বাংলাদেশে চেক ডিসঅনারের মামলাগুলো, ম্যাক্সিমাম মামলা আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের 1888 এর 138 ধারা মোতাবেক কিন্তু আমরা করে থাকি। তো তাহলে এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 148 ধারা মোতাবেক, 138 ধারা মোতাবেক আমরা চেকের মামলাগুলো করে থাকি। এখন আসি যে আপনি কোন স্থানে মামলাটা দায়ের করবেন। তো নর্মাল পন্থা যেটা, সেটা হচ্ছে চাকরি ব্যাংকের যে শাখায় ডিসঅনার হয়েছে, ওই শাখাটি যে এলাকায় অবস্থিত, ওই এলাকার এখতিয়ারের মধ্যে আপনি মামলা দায়ের করতে পারবেন। তবে এই রিলেটেড সুপ্রিম কোর্টের সর্বশেষ যে নজির হচ্ছে, সেটা একটু চেকের মামলা করার জন্য আপনার জায়গা কিন্তু খুলে দিয়েছে। সেটা হচ্ছে যে স্থানে ব্যবসা প্রতিষ্ঠান, যে ব্যাংকের চেক ডিসঅনার করা হয়েছে, যে জেলা থেকে আইনি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যে স্থানে বাদী বা পাওনাদার বসবাস করে, এমন আঞ্চলিক অধিক্ষেত্র টেরিটোরিয়াল জুরিসডিকশনে যে কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এলাকা আদালতে চেক ডিসঅনারের প্রতিকার চেয়ে মামলা দায়ের করা যাবে। তাহলে চেকটা আপনি যে ব্যাংকে দিলেন, সেই ব্যাংক যে অধিক্ষেত্রের অধীনে, সেখানে যেমন করতে পারবেন। আপনি বাদী মামলা দায়ের করবেন, আপনি যেখানে বসবাস করেন সেখানেও মামলা দায়ের করতে পারবেন। যেখানে পাওনাদার বসবাস করে সেখানেও মামলা দায়ের করা যাবে। তার মানে আগে যে একদম ন্যারো একটা জায়গা ছিল, সেটাকে কি করা হয়েছে, বর্ডার লাইনে নিয়ে আসা হয়েছে, যেটা আমরা মনে করি যে খুবই ভালো জিনিস। এখন নর্মালি আমাদের মনে খুঁতখুঁতি থাকতে পারে, জানার ইচ্ছা থাকতে পারে যে আর কি কি কারণে চেক ডিসঅনার হইতে পারে। তো আপনি কারণগুলো মনে না রাখলেও একটাই মনে রাখবেন, যদি যেই কোনো কারণবশত ব্যাংক আপনাকে টাকা পরিশোধ না করে, সেটা স্টপ পেমেন্ট হোক, নানা প্রকার কারণ হোক, সেটাও চেক ডিসঅনারের কারণের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদিও অনেকেই এই বিষয়ে ভুল ধারণা পোষণ করেন যে শুধু টাকা না থাকলেই তখনই চেক ডিসঅনারের মামলা হবে। বিষয়টা এমন না, মামলা কিন্তু হয় না। দেখেন, চেক ডিসঅনার হওয়ার পরে আপনি তাকে নোটিশ দেন, যদি তার স্বাক্ষর না মিলতো, অন্য কোনো কারণ থাকতো, সে কিন্তু পরবর্তী 30 দিন সময় আপনাকে টাকাটা দিয়ে দিত। তো পরবর্তী 30 দিনে টাকাটা দেয় নাই, তার মানে কি, তার ইন্টেনশনটা ভালো না।
তো এই জন্য যারাই বলেন যে শুধু অপর্যাপ্ত তহবিল যদি হয় তবেই আমরা চেক ডিসঅনারের মামলা করব, বিষয়টা একদম শুরু, যেটা বলবো যে আমরা আইনের মিস ইন্টারপ্রিটেশন, আইন না বুঝার কারণে। তো যেমন ধরেন যে ব্যাংকে হিসাবে টাকা যথাযথ না থাকলে, যিনি চেক প্রদান করতেছেন তার স্বাক্ষর মিলতেছে না, বাংলায় লিখছেন 1 লাখ টাকা, ইংরেজিতে লিখে বসে আছেন 2 লাখ টাকা, চেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে, চেকটা যথাযথ পূরণ না করা হলে, চেকে ঘষা মাজা থাকলে, চেক কাটাকাটি করলে এবং পূর্ণ স্বাক্ষর দিয়ে তা সত্যায়ন না করা হলে, এছাড়া অন্য যে কোনো কারণ যার কারণে ব্যাংক আপনাকে টাকা পরিশোধ করতেছে না, অর্থাৎ যেই কোনো কারণবশত যদি ব্যাংক কি করে ওই চেকটাকের বিপরীতে, যেহেতু একটা ডিমান্ড ড্রাফটের মতো, ওইটা চাহিদা মাত্র তারা ব্যাংক আপনাকে টাকা দিতে বাধ্য, যেহেতু দিচ্ছে না তার মানে ডিসঅনার হয়েছে। এখন মামলা দায়েরের কিছু পদ্ধতি আছে। প্রথমেই হচ্ছে আপনাকে চেকটা কি করতে হবে, ব্যাংকে ডিসঅনার করিয়ে ওই স্লিপটা নিয়ে আসতে হবে। তো এটা মনে রাখবেন, এটাকে আপনার 3 বার 4 বার ডিসঅনার করানোর দরকার নাই, আপনি একবারই ব্যাংকে সাবমিট করলেই যথেষ্ট, ওই স্লিপটা দিয়ে মামলা দায়ের করতে পারবেন। যেদিন থেকে আপনি ডিসঅনার স্লিপটা পেলেন সেদিন থেকে 30 দিনের মধ্যে আপনি কি কি করতে হবে, একটা নোটিশ দিতে হবে চেক দাতা বরাবর, যে আপনার এই হচ্ছে চেক, এটা ডিসঅনার হয়ে গেছে। যেদিন থেকে উনি ওই নোটিশটা পাবে ওই দিন থেকে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। তো 30 দিনে টাকা পরিশোধ না করলে পরবর্তী 30 দিনে আমরা এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটা দায়ের করব। তো এক্ষেত্রে অনেক আইনজীবী বলবেন যে নোটিশের সামনে কি করে তারা উকিল নোটিশ দেয়, আইনি নোটিশ দেয়, তো এইটা সম্পূর্ণ ভুয়া এবং ফ্যাব্রিকেটেড একটা তথ্য, তাদের মানিব্যাগ ভর্তি করার জন্য। নোটিশটা আপনি নিজেও সাদা কাগজে লিখে দিতে পারেন, কোনো আইনজীবীর কাছে প্রয়োজন হয় না। চেকটা প্রয়োজনে আপনি একটা সাদা কাগজের উপর চেকটাকে কি করবেন, চেকটাকে রেখে একটা ফটোকপি নিয়ে নিচে তার নাম ঠিকানা সবকিছু দিয়ে তাকে টাকা পরিশোধ করার জন্য দিয়ে, প্রয়োজনে তার কাছে নিজে হাতে গিয়ে দিতে পারেন, একটু পরে আমরা দেখব, ডাক বিভাগে পাঠাইতে পারেন। তাহলে 30 দিন, 30 দিন এই সময়টা গুরুত্বপূর্ণ। ডিসেম্বর থেকে 30 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে, অবশ্যই নোটিশ দিতে হবে, নোটিশে তাকে 30 দিনের সময় দিতে হবে। এই 30 দিনে না দিলে পরবর্তী 30 দিনে আপনার কজ অফ অ্যাকশন এরাজ হয়ে আপনি আদালতে মামলা দায়ের করতে পারবেন। তো এই সময়সীমাটা গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে যখন আপনি মামলা দায়ের করতে না পারেন, মামলা কিন্তু খারিজ হয়ে যায়। তো এরপরে আসি যে একটা চেক ডিসঅনারের মামলা করার জন্য তাহলে কি কি কাগজপাতি আপনার প্রয়োজন। তো বর্তমানে আমরা জানি যে আপনি যেহেতু বাদী, আপনার পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে, অথবা আপনার জাতীয় পরিচয়পত্র, এটা লাগবেই, মাস্ট। 2 নম্বর হচ্ছে চেকটা যে ডিসঅনার করিয়েছেন তার স্লিপটা, আপনি যে তাকে একটা নোটিশ দিয়েছেন নোটিশের ফটোকপি, এটা যদি ডাক বিভাগে পাঠান তাহলে এডি সহ আপনি দিয়ে দিবেন, সরাসরি দিলে তার কাছ থেকে 2 কপি, অপর কপিতে তার সিগনেচারটা নিবেন। আর যদি পত্রিকায় আপনি প্রকাশ করেন তাহলে ওই পত্রিকার ফটোকপিটা প্রয়োজন হবে। তো এই সমস্ত কিছু কি করবেন, এগুলোর সাথে চেকের মূল কপিটা কিন্তু আপনাকে আদালতে সাবমিট করতে হবে, তাহলে চেকের মামলা করতে ওই চেকটারও প্রয়োজন আছে। এটা ছাড়া আরো আনুষঙ্গিক আর্জির সাথে যে সামান্য নোটিশ ফি আছে, এগুলো দিয়ে মামলা দায়ের করে দিতে হবে। এখন নোটিশ আমরা যেভাবে বললাম যে তাকে আপনি 3 ভাবে দিতে পারেন, চেক ইস্যুকারীর হাতে সরাসরি পৌঁছে দিতে পারেন, সরাসরি দিলে অবশ্যই ফটোকপি আকারে করে নিয়ে যাবেন, অপরটাতে তার সিগনেচার এবং তারিখ রাখবেন। যদি প্রাপ্তি স্বীকার সহ ডাক বিভাগে পাঠান তাহলে রেজিস্টার্ড ডাকযোগে পাঠাবেন, অথবা বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিকে প্রকাশ করেও কি করা যায়, নোটিশ জারি করা যায়। তবে আগে ওই 2 ভাবে ট্রাই করতে হবে, সেভাবে না পাওয়া গেলে তখনই নিচেটা প্রয়োগ করতে হবে। আর যেটা আমরা বললাম যে মামলা করার অবশ্যই সময়সীমা আছে, চেক গ্রহীতা চেকটি ডিসঅনার হয়ে ফেরত আসলে 30 দিনের মধ্যে চেকদাতাকে নোটিশ দিতে হবে। নোটিশ পর 30 দিনের মধ্যে চেকদাতা চেক গ্রহীতাকে টাকা পরিশোধে ব্যর্থ হলে চেক গ্রহীতা মামলা করতে পারবেন পরবর্তী 30 দিনে। এইটা মনে রাখবেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে এইরকম আমরা কি করি, বারবার ভুল করি। তো আবার দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনি মেয়াদ ছিল কিন্তু আপনি একবার ডিসঅনার করিয়েছেন, এখন ওই 30 দিন পার হয়ে গেছে, যদি ওই চেকের মেয়াদ থাকে আবার ব্যাংকে সাবমিট করেন, ব্যাংক আবার ডিসঅনার করুক, তারপরে আবার মামলা দায়ের করেন। এখন মামলা কোন আদালতে দায়ের হয়, তো এই নিয়ে সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে যে আমলি আদালত মামলা দায়ের করতে হয়। তো নর্মালি চেকের মামলাগুলা দেখা যায় যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটন হইলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটই কি করেন, কগনিজেন্সে নেন। এটা ছাড়া ওনার বাইরেও কি করা যায়, মামলাগুলা যেহেতু এই মামলাগুলো আমলি আদালতে কগনিজেবল
আদালতেও দায়ের করা যায়, তার মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতও দায়ের করতে পারবেন। তবে প্র্যাকটিসে দেখা যায় যে এগুলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি করেন, উনি নিজে অথবা উনি যাকে দায়িত্ব দেন উনি গ্রহণ করেন। এরপর থেকে মামলাটা নেওয়া, বিবাদীকে সমন পাঠানো, তাকে গ্রেফতার করা, জেলে পাঠানো, জামিন, এগুলো ওই ম্যাজিস্ট্রেটরা নিয়ন্ত্রণ করেন। যখন সম্পূর্ণ কিছু রেডি হয়ে আসে তখন বিচার করার জন্য মামলাটা যুগ্ম দায়রা জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়, যুগ্ম দায়রা জজ বিচার করেন। আর এরপরে আপিল করতে চাইলে দায়রা জজ আপিল হয়, এখন আর হাইকোর্টে যাওয়ার প্রয়োজন হয় না। তো নর্মালি যেটা আমরা বললাম, ওই যে যিনি কগনিজেন্টে নেন, আমলে নেন, উনি কি করেন, উনি যিনি মামলা করতেছেন তাকে একটু পরীক্ষা করেন, তার জবানবন্দি গ্রহণ করেন। এটা ছাড়া প্রাথমিক এই সত্যতা আছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করেন। যদি মনে হয় যে না, প্রাইমা ফেসি কেসে এইখানে লোকাল স্ট্যান্ডটাই আছে, সবকিছু আছে, তখন উনি কি করেন, আসামিকে গ্রেপ্তার সমন যাবতীয় কিছু করার আদেশ দেন। আর প্রস্তুত হলে তখন সেটাকে উনি বিচারিক আদালতে পাঠিয়ে দেন যুগ্ম দায়রা জজের কাছে। আর চেক ডিজঅনারের মামলা সবসময় একটা নালিশি মামলা, থানায় দায়ের করা যায় না। আর নালিশকারীকে কি করতে হবে, আইনজীবী নিয়োগ করতে হবে, সরকার আইনজীবী দিবে না, যেহেতু প্রাইভেট ব্যাপার। এখন চেক ডিসঅনার হলে শাস্তিটা কি হতে পারে? তো দেখেন, চেক ডিসঅনারের যে শাস্তি সেটা হচ্ছে যে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড হইতে পারে। পাশাপাশি চেকে যে পরিমাণ উল্লেখ করা আছে, ধরেন যে 1 লক্ষ টাকা উল্লেখ করা আছে, তাহলে বিচারক চাইলে এর 3 গুণ পরিমাণ কি করতে পারে, এটা বাড়িয়ে দিতে পারে। তবে এই যিনি চেকে অভিযুক্ত হলেন উনি কারাদণ্ডের পাশাপাশি ওই যে 3 লাখ টাকা, এটা জরিমানা ওনার বিরুদ্ধে হইতে পারে। বাদী যিনি মামলা করলেন উনি শুধু চেকের 1 লাখ টাকাই পাবেন, বাকি টাকা সরকারি কোষাগারে কিন্তু জমা হয়ে যাবে, এই জিনিসটা মনে রাখবেন। এখন আসে কিছু বিবিধ জিনিস। যার বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করলেন উনি যদি মারা যায়, তো আসামির মৃত্যু হলে ফৌজদারি মামলা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে চেক ডিজঅনার মামলা করার আগেই যদি চেকদাতা মারা যায়, অথবা মামলা করার সময় মারা যায়, অথবা মামলা চলমান অবস্থায় যদি মারা যায়, তাহলে সর্ব অবস্থায় কি হবে, মামলাটা বাতিল হয়ে যাবে। তো বাতিল হয়ে গেলে আপনি তার উত্তরাধিকারীদেরকে দেওয়ানি মামলার মতো ওই মামলায় জড়াইতে পারবেন না, এই জিনিসটা মনে রাখবেন। এখন তাহলে আপনার প্রতিকার কি? তো আপনার কাছে তো ওই চেকটা থাকবে, তখন আপনি কি করবেন, দেওয়ানি আদালতে তখন আমরা সংক্ষিপ্ত বিচার, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ওয়ার্ডার নাম্বার 37 অনুযায়ী আপনি তখন টাকা উদ্ধারের জন্য দেওয়ানি মামলা করবেন তার উত্তরাধিকারী বরাবর। তো সেটা তার সম্পত্তি যদি থাকে সেখান থেকে আপনি পাবেন। আর আপনি তার উত্তরাধিকারীকে কি করতে পারবেন না, ফৌজদারি মামলায় ইনক্লুড করতে পারবেন না, কারণ ব্যক্তির অপরাধ তার জন্যই। এখন আসি, যদি আপনি আপিল করতে চান, তো 138 ধারা চেক ডিসঅনারের মামলার সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি যুগ্ম দায়রা জজের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপনি আপিল করতে হবে। চেক ডিসঅনার মামলাটি যুগ্ম দায়রা জজ কর্তৃক বিচার্য হলে দায়রা জজের কাছে রায়ের পরবর্তী 30 দিনের মধ্যে আপিল করতে হবে। তবে আপিলের একটা পূর্বশর্ত যেটা পূর্বে ছিল না, এখন আইনে অ্যাড করে দেওয়া হয়েছে যে আপনাকে অবশ্যই 50% টাকা, চেকে উল্লেখিত 50% টাকা জরিমানার না। ধরেন যে আপনি 1 লাখ টাকার চেক, এখন আদালত জরিমানা করে 3 লাখ টাকা করছে, আপিল করতে অবশ্যই ওই 1 লাখের অর্ধেক মানে 50,000 টাকা আপনাকে বিচারিক আদালতে জমা করতে হবে। এটা ছাড়া আপিলটা গৃহীত হবে না, এই জিনিসটা মনে রাখবেন। এখন যদি কোনো আইনি ব্যাকগ্রাউন্ড থাকে, যেমন ওই 30 দিন, 30 দিনের আইনি বাধ্যবাধকতা সেখানে হয়তো কি করা হয়নি, পালন করা হয়নি, আপনি রিভিশন দায়ের করতে চান, তাহলে রিভিশন দায়ের করতে পারবেন। রিভিশনের সুবিধা হচ্ছে আপনাকে ওই 50% টাকা দিয়ে রিভিশন দায়ের করতে হবে না, আপনি নর্মালি জাস্ট ওই যে সামান্য যেই আপনার অ্যাপ্লিকেশনের ফিটা দিয়ে আপনি রিভিশন দায়ের করতে পারবেন। তো এই রিভিশনে শুধু আইনগত বিষয় আপনি কি করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। এইটা ছাড়া ফৌজদারি কার্যবিধি রিভিশনের যাবতীয় জিনিসগুলো সেখানে কি হবে, প্রযোজ্য হবে। এখন আসি, চেকের অনেক ক্ষেত্রে ভুয়া মামলা হয়। উম, তো চেকের ভুয়া মামলার ক্ষেত্রে আপনি কি করবেন? এখন কেউ যদি আপনার কাছ থেকে কোনো ব্লাঙ্ক চেক নিয়ে তার টাকা পয়সা পায় না, তারপর একটা মামলা করে দিল, অথবা আপনার চেকটি হারিয়ে গিয়েছিল, চুরি হয়ে গেছিল, এরকম চেকেরও মামলা হয়। অথবা আপনি স্বাক্ষর করেননি, আপনার চেকে অন্যজন স্বাক্ষর করে মামলা করে দিয়েছে, তো এই রকম গুলো যদি হয় তাহলে আপনাকে ওই যদি চেকের মামলাও হয়ে যায়, তাহলে আপনি কি করতে পারবেন, পৃথকভাবে দণ্ডবিধি 465 ধারায় জালিয়াতির মামলা দায়ের করতে পারবেন, যেহেতু আপনি স্বাক্ষর করেন নাই, অন্যজন স্বাক্ষর করে চেকের মামলা করছে।
এটা ছাড়া যদি ওই চেকের মামলায়, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলায় যদি আপনি কনফিডেন্স থাকে যে স্বাক্ষরটা আপনার না, তাইলে আপনি স্বাক্ষর যাচাইয়ের জন্য হস্তরেখা বিশেষজ্ঞের কাছে পাঠানোর আবেদন করতে পারেন। আদালত যদি সন্তুষ্ট হয় তখন পাঠাবে। ওর রিপোর্ট যদি আসে আপনার সাথে মিলে নেয়, তাহলে আপনি কিন্তু সেখান থেকে রেহাইটা কিন্তু পাবেন। আর আপনি চাইলে 665 ধারায় আপনি পৃথক করে মামলাও কিন্তু দায়ের করতে পারেন। এটা ছাড়া আপনার যদি মনে হয় যে এই মামলাটা শুরু থেকে বাতিল করার প্রয়োজন, তাহলে ফৌজদারি কার্যবিধির 561-র অধীনে কোয়াশমেন্ট করতে পারেন, অর্থাৎ ওই টোটাল নালিশটাই খারিজ করে দিতে পারেন। এক্ষেত্রে মামলার প্রসিডিং আইনগত কোনো ত্রুটি পরিলক্ষিত হলে আদালত তার সহজাত ক্ষমতায় মামলাটি স্থগিত ও শুনানি অন্তে খারিজ করতে পারে। তাহলে অপশন কিন্তু অনেক আছে ভুয়া মামলার জন্য এই জিনিসটা। এখন কথা হচ্ছে, চেক বাউন্সের মামলায় সম্পূর্ণ সাজা ভোগ করলে অর্থ ফেরত দিতে হবে কিনা। আপনি 1 বছর জেল খাটবেন, আপনি টাকা দিবেন না, তো কথা হচ্ছে না, আপনি জেল খাটলেও টাকা আপনাকে দিতে হবে। আপনার জেল থাকলেও অর্থদণ্ড বহাল থাকবে। তো এইরকম ক্ষেত্রে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে আপনি জিতছেন, তাকে জেলে পাঠাইলেন, 1 বছর জেল থেকে বেরিয়ে আসলো, এখন তারপরও টাকা দিচ্ছে না, তো এইরকম ক্ষেত্রে কি করতে পারেন, ফৌজদারি কার্যবিধির 386 ধারার মধ্যে অর্থ আদায়ের কিছু পদ্ধতি বর্ণনা করা আছে। ওই 386-র অধীনে একটা অ্যাপ্লিকেশন আপনাকে ওই যেই আদালতেই দিতে হবে, যুগ্ম দায়রা জজ আদালতে। তো তারা জারির কার্যক্রম করবে। আদালত জারির মোকদ্দমায় আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি কুক করতে পারে, বিক্রয়ের মাধ্যমে অর্থ আদায়ের জন্য পরোয়ানা জারি করতে পারে। উক্ত পরোয়ানা জেলা কালেক্টর বরাবর জারি হলে সেটি দেওয়ানি ডিক্রি হিসাবে গণ্য হবে এবং কালেক্টর দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী পূর্ব জমা কার্যক্রম পরিচালনা করবেন। মানে আপনি যখন ওই দায়রা আদালতে আবেদন করবেন, তারা সেটিকে কি করবে, ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিসি সাহেবের কাছে পাঠিয়ে দিবেন। পরবর্তী ডিসি সাহেব আপনাকে দেওয়ানি মামলার মধ্যে তার সম্পত্তি যেটা হয় বিক্রি করে আপনাকে দিয়ে দিবে। তবে এক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে, আসামিকে গ্রেফতার করে বা আটক আদেশের মাধ্যমে উক্ত জারি কার্যক্রম করা যাবে না। মূল কথাটা হচ্ছে ওই আসামি জেল থেকে যখন বাইরে আসবে তখন এই কার্যক্রমটা করতে পারবেন। জামানত হিসাবে গৃহীত চেক দিয়ে কি মামলা করা যায় কিনা। নর্মালি ব্যাংকগুলো দেখবেন লোন নিলে আপনার কাছ থেকে ব্লাঙ্ক চেক নেয়। তো এই রিলেটেড হাইকোর্টের একটা অবজেকশন ছিল যে না, আপনারা অর্থ ঋণ আদালতেই মামলা করেন, কেন অযথা এখানে আসে মামলা করতেছেন। তো সেটি আপিল বিভাগে স্থগিত আছে। তো এখনো বলতেছে যে না, আপনি কি করতে পারেন, জামানত হিসাবে গৃহীত যে চেক সেটার বিরুদ্ধে চেক ডিসঅর্ডারের মামলা হইতে পারে। এখন আর একটা কথা হচ্ছে যে গিফট চেক, আপনি কাউকে হয়তো 10,000 টাকা গিফট দিবেন, এর পরিবর্তে একটা চেক দিয়ে দিলেন, তো এইটা দ্বারা আপনি কি মামলা দায়ের করতে পারবেন কিনা। যেহেতু এখানে কোনো দায় পরিশোধের জিনিস নাই, অতএব গিফট চেক দিয়ে মামলা দায়ের করা যাবে না। এখন আসি এইটার পাশাপাশি আমরা ফৌজদারি মামলা দায়ের করতে পারবো কিনা। তো দেখেন, দণ্ডবিধি 406 এবং 420 ধারায় প্রতারণার মামলা কিন্তু আপনি দায়ের করতে পারবেন। নর্মাল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলার পাশাপাশি এই আইনেও মামলা করা যায়, দুইটা একসাথে। দণ্ডবিধিতে শুধু ব্যক্তির শাস্তি হবে, টাকা কিন্তু পাবেন না। এখানে সর্বোচ্চ 7 বছরের শাস্তির ব্যবস্থা আছে, সাথে জরিমানাও আছে। এখন ধরলাম যে ওই ব্যক্তি চেক দেওয়ার পর মারা গেছে, অথবা মামলা চলমান অবস্থায় মারা গেছে। এখন আপনি কিভাবে তার বিরুদ্ধে দেওয়ানি মামলা করে টাকা পয়সা আদায় করবেন। তো দেওয়ানি মামলা করার জন্য আপনাকে কোর্ট ফি দিতে হবে, 2.5% হিসাবে আপনাকে কি করতে হবে, কোর্ট ফিটা দিয়ে মামলাটা দায়ের করতে হবে। এখন মাঝখান দিয়ে আদালতের একটা রায় ছিল যে চেকের মামলায় চুক্তি করা লাগবে কিনা, যে প্রতিটা চেকের বিপরীতে চুক্তি লাগবে। তো নর্মালি কাগজপাতি চুক্তির প্রয়োজন হবে না। মূল জিনিসটা হচ্ছে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে যে আপনাকে যে একজন ব্যক্তি চেক দিল, এই চেক দেওয়ার পিছনে একটা কনসিডারেশন, একটা মূল্য, বৈধতা থাকতে হবে। যদি যে কনসিডারেশন, মূল্য, বৈধতা, এটা যদি বৈধ না হয়, এটা যদি অবৈধ হয়, এটা যদি বাতিল হয়ে যায়, তাহলে চেকের দাতার আপনাকে টাকা পরিশোধের যে লাইবিলিটি, এটাও বাতিল হয়ে যাবে। যেমন একটা ছিল যে একজন ব্যক্তিকে একটা সম্পত্তি বিক্রি করার বিনিময়ে যে কিছু টাকা তাকে দেওয়া হবে, বললো যে আপনাকে 1 লাখ টাকা দিব, জমিটা বিক্রি করে দেন। তো ও বললো যে এই আপনি চেক নিয়ে নেন, বিক্রি হবে, আপনি চেক দিয়ে টাকা নিয়ে নিয়েন। তো পরে আর আপনি বিক্রি করতে পারেন না, উনি অন্য জায়গায় বিক্রি করলো। তো এই 1 লাখ টাকার চেক দিয়ে আপনি যদি মামলা দায়ের করেন, তো কিন্তু মামলাটা চলবে না। তো এটাই ছিল মূলত ওই যে কনসিডারেশন বা বিনিময় থাকতে হবে, এই জিনিসটা যে বৈধ একটা বিনিময় থাকতে হবে। এখন আপনি যদি চান একজন আইনজীবী হিসাবে চেকের মামলা জিতবেন, তাহলে এই ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট গুলো আপনার পক্ষে থাকতে হবে। যে যেই চেকটি যিনি ব্যাংকের, যার চেক উনি নিজে নিজ হাতে স্বাক্ষর করেছেন, এইটা সর্বপ্রথম 100% কনফার্ম হইতে হবে যে এটা ভুয়া কোনো প্রতারণার মাধ্যমে সৃষ্ট চেক না। 1 নম্বরে এটা আপনি 100% শিওর হবেন।
2 নম্বর হবে যে চেকের স্বাক্ষর অ্যাকাউন্ট হোল্ডারেরই হতে হবে, এটা মনে রাখবেন। যদি একাধিক যৌথ হোল্ডার হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই দুইজনেরই কিন্তু স্বাক্ষরের প্রয়োজন হবে। অনেক ক্ষেত্রে একজনের স্বাক্ষর দিয়ে কি হয় না, অ্যাকাউন্ট চলে না। আর আপনি ওই চেকের ডেট থেকে 6 মাসের মধ্যে ডিসঅনার করিয়েছেন, এটা কনফার্ম হতে হবে। আর ডিসঅনারের 30 দিনের মধ্যে নোটিশ দিয়েছিলেন এবং 30 দিনে তাকে টাকা পরিশোধ করার সময় দিয়েছিলেন। এরপরে 30 দিনের মধ্যে মামলা করছেন, এই যে স্তরগুলো একটু চেক করে নেবেন। এগুলা যদি ঠিক থাকে তাহলে আপনি হয়তো প্রতিকার পেতে পারেন। কিন্তু এগুলা ঠিক না থাকলে আপনি কি হয়ে যাবে, মামলা আপনার খারিজ হয়ে যাবে, যতই আপনার দাবিটা ন্যায্য হোক। এখন আসি আমরা, যেসব বিষয় না থাকলে চেকের মামলায় প্রতিকার পাওয়া যাবে না, আপনি পাবেন না। 1 নম্বর হচ্ছে যে চেকদাতা যেদিন দাতা চেক ইস্যু করলেন সেদিন থেকে 6 মাস পরে যদি আপনি ব্যাংকে উপস্থাপন করেন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে মামলাটা চলবে না। ডিসঅনারের 30 দিনের পর নোটিশ যদি না দিয়ে যদি আপনি মামলা দায়ের করেন, 30 দিন পরে দিতে হলে আপনাকে, এটা আপনার দুর্বলতা, আপনাকে 30 দিনের মধ্যেই দিতে হবে। 30 দিন পার হয়ে গেলে আপনি আর ওই নোটিশ যতই দেন মামলা দায়ের করলে এটা খারিজ হবে। নোটিশের মেয়াদ 30 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই মামলা দায়ের করলে তারপরেও খারিজ হবে, যে সময় তো ছিল। এখন আসি আসলে চেক ডিসঅনারের মামলায় প্রমাণ কি করতে হবে। তো মূল জিনিস, যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা দেখেন, যে ঋণ অথবা দায় পরিশোধ করার জন্যই আসামি বাদীকে চেক দিয়েছে। মূল লাইবিলিটি হচ্ছে যে কোনো ঋণ বা কোনো দায়, কোনো কনসিডারেশন আসামি উক্ত ঋণ বা দায় দেনা আইনানুগভাবে পরিশোধ করতে বাধ্য। দুইটা জিনিস, একটা হচ্ছে যে ঋণ বা দেনা পরিশোধ করার জন্য আমি দিলাম, আর আমি আইনগতভাবে বাধ্য। এই দুইটা জিনিস কিন্তু আপনাকে আদালতে প্রমাণ করতে হবে, যদি করতে পারেন তবেই হবে। আর চেকটি সত্যি সত্যি ডিসঅনার হয়েছে। 30 দিনের মাঝে আসামিকে টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। আসামি নোটিশ প্রাপ্তির 30 দিনের ভিতরে চেকে উল্লেখিত টাকা পরিশোধে ব্যর্থ হয়েছেন। আসামির যদি ব্যবসায়িক লেনদেনের কারণে বাদীকে চেক প্রদান করে, তাহলে বাদীকে আসামির সাথে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এমন একটা সম্পর্ক প্রমাণ করতে হবে। যে বিভিন্ন প্রকার আপনি কারো কাছ থেকে মাল দেন, সে আপনাকে কি করে একটা চেক দেয়, তো এরকম আনুষঙ্গিক অ্যাটলিস্ট কিছু আপনি চুক্তিপত্র দেখান, অথবা আপনার কাছে তার কিছু রসিদ থাকবে, মাল ডেলিভারির রসিদ থাকবে। মানে কোনো না কোনো কিছু একটা ভাবে অ্যাটলিস্ট এই প্রমাণটুকু আসে যে হ্যাঁ, এই যাকে আপনি চেকের মামলা আসামি করলেন সে কি হচ্ছে, সে প্রকৃতপক্ষে আপনার দেনা পরিশোধ করার জন্য দায়বদ্ধ। তাহলে টোটাল এই জিনিসটা থেকে তাহলে আপনি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে কি করতে পারতেছেন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে চেকের মামলা দায়ের করতেছেন, যেটা সবচেয়ে পপুলার। আর যদি আসামি মারা যায় অথবা মামলা দায়ের করতে না পারেন, তাহলে নর্মাল ওই চেক দিয়ে আপনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন। কতদিন? 3 বছরের মধ্যে, এটা মনে রাখবেন। 3 বছরের মধ্যে মামলা দায়েরটা করতে পারবেন। আর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ফৌজদারি মামলা দায়ের করতে পারেন 406, 420-এর অধীনে। সেখানে শাস্তি হবে, টাকা পয়সা কিন্তু পাবেন না। তো এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা সংশোধনী কথাবার্তা গত 5-6 বছর ধরে চলতেছে, এখনো কিন্তু কি হয় নাই, সংশোধিত আকারে আসে নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি চেক রিলেটেড A to Z একটা ভিডিওতে আপনি বুঝতে পারলেন। আসসালামু আলাইকুম।